আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। তো এটা তো হয়, মানে এটা তো করে আপনারা এটা এখন ধরার পরে না এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সর্বকালের সর্বযুগের হাজার বছরের নিকৃষ্ট বাঙালি, চুরুটটানা খুনি মুজিবের নিকৃষ্ট সন্তান, বাংলাদেশের বর্তমান চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই বিদেশ সফরে যান, বিদেশ সফর থেকে ফিরেই তার বাসভবন গণভবনে তৈলমর্দন প্রতিযোগিতার আয়োজন করেন। আর সেই প্রতিযোগিতায় অসংখ্য তৈলমর্দন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তো এমনই একটি তৈলমর্দন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন চীন সফর শেষে ফিরে এসে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে তিনি চীন সফরে গিয়েছিলেন। সাধারণত তিনি কোনো দেশে সফরে গেলে একজন দুইজন নিয়ে যান না, মানে মিনিমাম 100 জনের বহর না হলে তার বিদেশ সফর যেন হয় না। তো ঠিক এমনই একটা বিশাল বহর নিয়ে তিনি চীন সফরে গিয়েছিলেন। যতদিন চীন সফরে তার থাকার কথা ততদিন না থেকেই 2 দিন আগেই তিনি ফিরে আসলেন। বলা যায় তিনি চীন সফরে গিয়ে অপমানিত লাঞ্ছিত হয়ে দেশে ফিরেছেন। নাম কাওয়াস্তে বলেছেন যে তার মেয়ে অসুস্থ, এই জন্য তিনি তাড়াতাড়ি ফিরে এসেছেন, তার সফর তিনি সংক্ষিপ্ত করেছেন। এনিওয়ে, তো যে তৈলমর্দন প্রতিযোগিতার আয়োজন তিনি করেছিলেন, সেই তৈলমর্দন প্রতিযোগিতায় তিনি একটা বোমা ফাটিয়েছেন। আর এই বোমা ফাটানোর পরে তার সামনে যারা তৈলমর্দন প্রতিযোগী বসে আছেন তারাও কিছুটা হতবম্ব হয়ে যান যে তাদের মাননীয় বিদ্যানমন্ত্রী কি বললেন এটা, হ্যাঁ, এইভাবে অবাক হয়ে গেলেন। আপনারা নিশ্চয়ই তার সেই বোমা ফাটানো বক্তব্যটি শুনেছেন। তার এই আলোচনার মধ্যে তার এই বক্তব্যের 2টি পয়েন্ট। 1 নম্বর হচ্ছে তার বাড়িতে একজন পিয়ন ছিলেন, সেই পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, মানে হেলিকপ্টার ছাড়া তিনি চলতেই পারেন না। তো তাকে তিনি ধরলেন, কিভাবে তিনি এত টাকার মালিক হলেন, ধরার পর ব্যবস্থা নিলেন। প্রশ্ন হলো, তার যে পিয়ন 400 কোটি টাকার মালিক, তিনি কে? তার বিরুদ্ধে কবে, কোথায়, কিভাবে তিনি ব্যবস্থা নিয়েছেন, এটি জাতি জানতে চায়। ওই যে তার সামনে যে তৈলমর্দন প্রতিযোগীরা বসেছিলেন, ওনাদের তো আবার মুরদ নাই। হ্যাঁ, ওনাদের মাননীয় বিদ্যানমন্ত্রী, তার কাছে আবার সম্পূরক প্রশ্ন করা, ওই সাহস তো ওনাদের নাই। মানে সাহস নাই বলতে সাহস করবেন না, করলে তো আর তেল মারা যায় না, কথা বোঝেন নাই? তো শুধু ওনারা না, বাইরে যারা আমাদের দেশের সাংবাদিক আছেন তারাও কেউ একটু অনুসন্ধান করলেন না যে বাংলাদেশের বর্তমান চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী, তার বাসার 4 কোটি টাকার মালিক বনে যাওয়া সেই পিয়নটা কে? তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, কিভাবে ব্যবস্থা নিয়েছেন, কখন ব্যবস্থা নিয়েছেন, কোথায় ব্যবস্থা নিয়েছেন? এই জাতীয় প্রশ্নের উত্তর আপনি কোনো নিউজেই পাবেন কিনা আমি জানি না। আমি কয়েকটা নিউজ ঘাটাঘাটি করেছি, আমি কোথাও পাইনি। 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট, তিনি বলেছেন যে
অনেকেই দুর্নীতি করেছেন, তার জানা ছিল না। যখনই ধরা পড়েছে তখনই তারা ব্যবস্থা নিয়েছেন। প্রশ্ন হলো যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত তো সে নিজেই। আমি সম্ভবত লাস্টের লাইভে বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে টাফ 3 জন চোর, 3 জন ডাকাত বা 3 জন দুর্নীতিবাজ হচ্ছেন শেখ হাসিনা 1 নম্বরে, তার বোন শেখ রেহানা 2 নম্বরে, আর তার ছেলে সজীব ওয়াজেদ জয় 3 নম্বরে। প্রশ্ন হলো, যখনই কোনো দুর্নীতিবাজ ধরা পড়েছে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন, কিন্তু এই 3 জন দুর্নীতিবাজ, এই 3 চোরের বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে? আচ্ছা যাকগে, তারা যেহেতু অনেক উঁচু লেভেলে আছেন, সর্বোচ্চ লেভেলে আছেন, সুতরাং তাদের বিরুদ্ধে আর ব্যবস্থা কে নেবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এখন আসুন আমরা মূল আলোচনায় আসি। ওই যে উনি বলছেন যে যখনই কোনো দুর্নীতিবাজ ধরা পড়েছে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কি ব্যবস্থা নিয়েছেন আসুন আমরা একটু খতিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, বাংলাদেশের মানে গত 15 বছর তো তারা ক্ষমতায়, বেশি 16 বছর বা 16.5 বছর তারা ক্ষমতায়। এই 16.5 বছরের মধ্যে মানে তারা 3 জন বাদে, মানে শেখ হাসিনা, শেখ রেহানা আর সজীব ওয়াজেদ জয়, এই 3 জন বাদে গত 15-16 বছরে মিডিয়ার কল্যাণে আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী তৎকালীন সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় চোর, যাকে আমি দুর্নীতিবাজদের সর্দার বলতাম, সেই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান বা বর্তমান চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন সালমান এফ রহমান সংসদ সদস্য ছিলেন না, এই বর্তমান চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, তখন বা তার কিছুকাল আগে তিনি শেয়ার বাজার থেকে প্রায় 20 থেকে 30 হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন। এটি কি লুকানোর কিছু? এটি কি জানাজানি হয়নি? এটি কি মিডিয়ায় আসেনি? প্রশ্ন হলো, তিনি কি সালমান এফ রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন? আজও নিয়েছেন? নেন নাই। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো অনেক অনেক পরের কথা, বরং তাকে বারংবার এই শেখ হাসিনা পুরস্কৃত করেছেন। তারপরে তো আর বলাই বাহুল্য, মানে এত বড় বড় রাঘব বোয়ালদেরকে আমরা সামনে পেলাম, যে যাকে আমরা দুর্নীতিবাজদের সর্দার বলতাম, তার দুর্নীতি যেন ঢাকা পড়ে গেল, তার দুর্নীতি যেন দুর্নীতিই না। সেটা কেমন? তার দলের একজন শীর্ষস্থানীয় নেতা, সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খান, তিনি ইউরোপের নেতৃস্থানীয় ধনী হয়ে গেছেন। কিভাবে? কুইক রেন্টালের মাধ্যমে বাংলাদেশের জনগণের টাকা চুরি ডাকাতি করে, পাচার করে তিনি ইউরোপের শীর্ষস্থানীয় ধনী হয়েছেন। এটা কি গোপন কিছু? এটা জানে না এমন কেউ কি বাংলাদেশে আছে? আওয়ামী লীগের কেউ কি আছে? নাই। কিন্তু আজিজ খানের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিয়েছেন? না, আজও নেন নাই। আচ্ছা, আকবর সুবহান চৌধুরী, সায়েম সুবহান চৌধুরী, তারা ভূমিদস্যু নামে পরিচিত, অর্থাৎ বাংলাদেশের অন্যতম দুর্নীতিবাজ, অন্যতম ভূমিচোর, ভূমিদস্যু এই আকবর সুবহান চৌধুরী, সায়েম সুবহান চৌধুরী। এটি কি লুকানোর কিছু? এটা কে না জানে। কিন্তু শেখ হাসিনা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? না, নেন নাই। এরপরে আসেন জেনারেল আজিজ, সাবেক সেনা প্রধান, তার দুর্নীতি ফাঁস করলো আল জাজিরা।
সেটা নিয়ে কত আলোচনা সমালোচনা কত কিছু হলো, তাকে একেবারে ফেরেশতা বানিয়ে দিল শেখ হাসিনা। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তাকে ফেরেশতা বানিয়ে দিল। তার খুনি সন্ত্রাসী ভাইদের পর্যন্ত নিজ ক্ষমতা বলে ক্ষমা করে দিল। আরো শুনবেন? আচ্ছা, আরো শোনাই। সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ, ডক্টর বেনজির আহমেদ যখন র্যাবের মহাপরিচালক ছিলেন, যখন আইজিপি ছিলেন, তখন আমরা কি বলিনি যে বিদেশে ওনার সম্পদ আছে, ওনার বড় বড় ব্যবসা আছে, উনি বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিদেশে নিয়ে এসছেন? এটা আমরা বলিনি? বলেছি তো। এটা কে জানতো? ডেইলি স্টারের সম্পাদক জানতো। ডেইলি স্টারের সম্পাদকই তো, হ্যাঁ, ডেইলি স্টারের সম্পাদক জানতো, কিন্তু ভয়ে মুখ খোলেনি, ভয়ে কোনো সংবাদ করেনি। আমরা তো বলে দিয়েছিলাম, উনি সংবাদ করেননি, উনি সাহস করে বলেননি, কিন্তু আমরা তো বলেছিলাম। তখন কি বেনজিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? নিয়েছিলেন কি? না, নেন নাই। বর্তমানেও তার দুর্নীতি ফাঁস হয়েছে। তিনি হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত একর জমির মালিক। সত্য কথা বলতে কি, ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে শেখ হাসিনা কোনো ব্যবস্থা নিয়েছে কি? না, বরং জামায় আদর করে মুনির সোনা বলে মাথায় আর পিঠে হাত বুলিয়ে বলেছে, বাবুরে তুমি দেশের বাইরে চলে যাও, হ্যাঁ, তোমাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তুমি ভালো দেশের বাইরে চলে যাও, দেশে থাকলে সমস্যা হতে পারে, তুমি বাইরে চলে যাও, আমি ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা করে দিচ্ছি, কিভাবে বিদেশে যেতে হয় তোমার ব্যবস্থা করে দিচ্ছি। নিয়েছে আসলে সেই অর্থে। বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি শেখ হাসিনা? না, নেয়নি। এরপরে আসেন মতিউর, ওই যে সেই ছাগল কাণ্ডের রাজস্ব কর্মকর্তা মতিউর। মতিউর তার সব অপকর্ম ফাঁস হয়ে গেল, তিনি কত বড় দুর্নীতিবাজ সেটি কিন্তু ফাঁস হয়ে গেল। কিন্তু আসলে বাস্তবতা হলো, এই মতিউরের বিরুদ্ধে কি শেখ হাসিনা কোনো ব্যবস্থা নিয়েছে? না, নেয়নি। বরং এই মতিউরকেও দেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তবে হ্যাঁ, শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছেন কিছু লোকের বিরুদ্ধে। তারা কারা? ওই বাংলাদেশের সাধারণ নাগরিক। কারা তারা? ওই যে মিল্টন সামাদ্দার, তারপরে যে কয়েকদিন আগে কি যেন ড্রাইভার, কি ড্রাইভার যেন, ওই যে ভুলে গেলাম, পিএসসির কোন এক চেয়ারম্যানের ড্রাইভার, আবেদ আলী, এই সমস্ত লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আর আরেকজন বড় চোর, আরেকজন বড় ডাকাতের বিরুদ্ধে তো কথাই বলেন না উনি কখনো। কে? আরে ভাই, সাইফুল আলম, এস আলম গ্রুপের চেয়ারম্যান। বাংলাদেশের ইসলামী ব্যাংক তো ধ্বংস করেছেই, বাংলাদেশের অধিকাংশ ব্যাংক একেবারে লুটপাট করে টাকা বিদেশে নিয়ে গেছে। সেও অনেকটা আজিজ খানের পর্যায়ে চলে গেছে। আর কয়েকদিন আগে তো কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। কিন্তু এই সাইফুল আলমের একটা পশম টাচ করেছে শেখ হাসিনা। মানে পৃথিবীতে যদি নাম্বার 1 কোনো নির্লজ্জ প্রাণী থাকে, পৃথিবীতে যদি কোনো নাম্বার 1 মিথ্যাবাদী থাকে, তাহলে সেটা হচ্ছে শেখ হাসিনা।